আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে যারা কোটা সংস্কার আন্দোলনের নেতারা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতারা রয়েছেন, সমন্বয়করা রয়েছেন, সহ সমন্বয়করা রয়েছেন, তারা সেনা সদর দপ্তরের দুটি ছোট বাসে তারা এই বঙ্গভবনে প্রবেশ করেছেন। তারও আগে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রবেশ করেছেন। সব মিলিয়ে আজকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে বরণ করে নেওয়ার জন্য সার্বিকভাবে বঙ্গভবনের তার প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা দেখছি যে বঙ্গভবনের বাইরে যে নিরাপত্তা তল্লাশি রয়েছে সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং সেখানে অনেক উৎসুক জনতা রয়েছে, তারাও কিন্তু কি হয় পরিস্থিতি সেটা দেখার চেষ্টা করছেন। আর যেটি বলে রাখতে চাই যে আজকে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। যারা যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্থান পেতে যাচ্ছে এর মধ্যেই নিশ্চয়ই দর্শকরা সব নামগুলো জেনে গেছে। তারপরে আমি আবার একটু বলতে চাই, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারে উপদেষ্টা হিসেবে স্থান পেতে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠক অধিকারের যিনি ছিলেন আদিলুর রহমান, যিনি কারাগারেও ছিলেন, সিনিয়র আইনজীবী হাসান আরিফ এই উপদেষ্টা পরিষদে স্থান পাচ্ছেন। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন তিনি এই উপদেষ্টা পরিষদে থাকছেন। পরিবেশ আইনবিদ সমিতির বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান তিনি এই উপদেষ্টা পরিষদে স্থান পাচ্ছেন। নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ রয়েছেন, ফারুকি আজম রয়েছেন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন রয়েছেন, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা রয়েছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞ বিধান রঞ্জন রায় রয়েছেন, আফম ও খালিদ হাসান রয়েছেন, নারী নেত্রী ফরিদা আক্তার রয়েছেন, নূরজাহান বেগম রয়েছেন এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়, সবচেয়ে চমকের যে বিষয়টি উল্লেখ করব, যারা এই দীর্ঘ প্রায় এক মাস এই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেই কোটা সংস্কারের দাবি থেকে 9 দফা, সেখান থেকে 1 দফা দাবির আদায়ের যারা অনড় ছিলেন এবং সর্বশেষ বিজয় অর্জন করেছেন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান 2 জন সমন্বয়ক এই উপদেষ্টা পরিষদে স্থান পেতে যাচ্ছে। এটি সম্ভবত বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইল ফলক। এত অল্প বয়সে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা পরিষদে স্থান পেতে যাচ্ছেন। নিশ্চয়ই সাধারণ মানুষের প্রত্যাশা, ছাত্র জনতার প্রত্যাশা, তারা উপদেষ্টা পরিষদে গিয়ে নতুন এক বাংলাদেশ উপহার দিবেন, সেই প্রত্যাশার কথা সকলেই বলছেন। সব মিলিয়ে আজকে পরে নতুন এক বাংলাদেশ আসলে বিগত কয়েক বছর ধরে যেই দলীয় সরকারের যে শাসন বাংলাদেশ দেখেছে সেখান থেকে এখন একটি নির্দলীয় সরকার ব্যবস্থা গঠন হতে যাচ্ছে। যদিও সংবিধান বলছে এই নির্দলীয় সরকারকেও একটি নির্দিষ্ট সময়ের পর নির্বাচনের আয়োজন করতে হবে, কিন্তু কত সময়ের পর তারা নির্বাচনের আয়োজন করবে, এই সরকার কতদিন মেয়াদ পর্যন্ত থাকবে, সব মিলিয়ে এই আলোচনা রয়েছে। এখন পর্যন্ত এই বিষয়গুলো খোলাসা হওয়ার বাকি রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর আমরা যারা উপদেষ্টা হিসাবে শপথ নেবেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের কাছে আমরা জানবো। একই সঙ্গে নিশ্চয়ই বঙ্গভবন থেকেও জানানো হবে, রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হবে যে যারা শপথ নেবেন বা যারা এই উপদেষ্টা পরিষদ গঠন করবেন, যাদের সমন্বয়ে এই উপদেষ্টা পরিষদ বা এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত থাকবে। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু প্রোটোকল নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি প্রবেশ করেছে। যদিও আসলে কালো গ্লাসের কারণে গাড়ির ভেতরে কে আছেন সেটি দেখার খুব একটা সুযোগ নেই, তবে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি আওয়ামী লীগ ছাড়া প্রায় বেশিরভাগ রাজনৈতিক দল, প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারাই কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সাংবাদিক নেতারা যোগ দিয়েছেন, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরও নানা ধরনের অতিথিরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সকলেই আসলে অপেক্ষা, পুরো দেশের অপেক্ষা যে এই শপথ অনুষ্ঠানের পর নতুন সরকার যে গঠিত হতে যাচ্ছে, নতুন অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা কি ধরনের রূপরেখা নিয়ে, কি ধরনের চ্যালেঞ্জ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজে মনোনিবেশ করে, সেই বাস্তবতার আলোকে, যেই বাস্তবতায় দাঁড়িয়ে আজকে এই সরকার গঠিত হলো, বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের পর 90-এর গণ অভ্যুত্থান, তার পরবর্তীতে এটি বলা যায় অন্যতম একটি গণ অভ্যুত্থান যেটি ইতিহাসের অনেক বড়
বড় একটি অংশ হয়ে থাকবে, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই আন্দোলনের কথা। যে আন্দোলনে অনেক ছাত্র জনতা, অনেক নিরীহ মানুষ জীবন দিতে হয়েছিল এবং এই আন্দোলনের কারণেই কিন্তু দীর্ঘ 16 থেকে 17 বছরের যে শাসন, আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারের যে শাসন, সেই শাসনের অবসান হয়েছে। একই সঙ্গে তিনি পদত্যাগ করেছেন, দেশও ছেড়েছেন। সব মিলিয়ে আওয়ামী লীগ সরকারের পর নতুন করে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দেশকে ঠিক কোন গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে, কোন অর্থনীতির গতিপথ কিভাবে নির্ধারণ করবে, এই সকল বিষয় কিন্তু সাধারণ মানুষের দৃষ্টি রয়েছে, সাধারণ মানুষের আলোচনার মধ্যে রয়েছে, সুশীল সমাজের প্রতিনিধিদের আলোচনার মধ্যে রয়েছে, যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন তাদের আলোচনার মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা সবাই আসলে অপেক্ষা করছি শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার জন্য। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শপথ বাক্য পাঠ করাবেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে। যেটি বলছিলাম যে আসলে এই উপদেষ্টা পরিষদ, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অন্যতম প্রধান যে চ্যালেঞ্জটি থাকবে সেটি হচ্ছে এই মুহূর্তে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, পাশাপাশি দেশের অর্থনৈতিক অবকাঠামো নিয়ন্ত্রণে নিয়ে আসা, সাধারণ মানুষের নাগালে দ্রব্যমূল্য নিয়ে যাওয়া এবং সুন্দর একটি প্রবৃদ্ধির অর্থনীতির সুনিপুণ একটি কাঠামো তৈরি করা। সব মিলিয়ে সাধারণ মানুষও প্রত্যাশা করছেন, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অর্থনীতিবিদ, একই সঙ্গে তিনি সামাজিক ব্যবসার উদ্যোক্তা হিসাবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন। সেই জায়গা থেকে তিনি সেই ধারণা থেকে সাধারণ মানুষকে কতটুকু মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি কতটুকু নিয়ে আসতে পারেন, সাধারণ মানুষকে কতটুকু উন্নতির শিখরে নিয়ে আসতে পারেন, এই বিষয়গুলো রয়েছে। একই সঙ্গে 2026 সালে যেই বাংলাদেশ যেই মধ্যম আয়ের দেশে চলে যাচ্ছে, এলডিসি উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে, সেই জায়গাটিতে কি ধরনের ভূমিকা পালন করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে পরবর্তীতে যে একটি নির্বাচনের ব্যবস্থা করা, পরবর্তীতে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার যে বিষয় রয়েছে, সেখানে তারা কি ধরনের দায়িত্ব পালন করে, কি ধরনের নির্বাচনের পরিবেশ তৈরি করে। নির্বাচনের কথাটি যখন বলছিলাম তখন এই কথাটি জানাতেই হয় যে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে নানা ধরনের অতিথি থাকলেও, দেশের অনেক প্রতিনিধিরা থাকলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এই শপথ গ্রহণে অংশগ্রহণ করেছেন বলে আমরা এখনও আমাদের জানা নেই, আমাদের কাছে তথ্য নেই। প্রধান নির্বাচন কমিশনার কিংবা অন্যান্য নির্বাচন কমিশনাররা এখানে এসেছেন কিনা বা এখন পর্যন্ত তাদের কোনো উপস্থিতি আমরা জানতে পারিনি। আমি নিজেও কয়েকজন নির্বাচন কমিশনারের কথা বলেছি, তারা এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করতে চাননি, তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন কিনা। আর যেটি বলছিলাম যে এই যে কিছুদিন আগেই, এই যে 2-1 দিন আগেই যে ক্ষমতা হারালো আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন। পাশাপাশি দেশে যে সমস্ত নাগরিক সমাজ রয়েছে, যে সমস্ত বেসরকারি সংস্থা রয়েছে যারা নির্বাচন নিয়ে কাজ করেন, যারা রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা ভিত্তিক কাজ করেন, সেই গবেষণা ভিত্তিক সেই অর্থনৈতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা, প্রধান নির্বাহী কর্মকর্তারা যারা এই পরিচালনা করেন, তারা কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শুধু সুশীল সমাজের প্রতিনিধিরাই নয়, নাগরিক সমাজের প্রতিনিধিরা নয়, শুধু বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। একই সঙ্গে অনেক সাধারণ মানুষ বঙ্গভবনের চারপাশে, তারা বঙ্গভবনের ঘেরাওয়ের সামনে তারা জড়ো হয়েছেন, তারা উৎসুক জনতা হয়ে তারা দেখতে চেষ্টা করছেন আসলে এই যে নতুন একটি যুগে প্রবেশ করছে বাংলাদেশ, সেই যুগের সেই ইতিহাসের সাক্ষী হওয়ার তারা চেষ্টা করছেন। সব মিলিয়ে বলতে পারি যে আসলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন গোটা দেশের দৃষ্টি আসলে বঙ্গভবনের দিকে। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তিনি শপথ বাক্য পাঠ করাবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারকে। আমি যদিও এর আগে বলেছি যে কারা কারা এই সরকারে স্থান পেতে যাচ্ছে, আবারও একটু দর্শকদের সুবিধার্থে আমি নামগুলো বলে দিতে চাই, যদিও আমাদের স্ক্রলে নামগুলো যাচ্ছে, আমি একটু তারপরে বলে দিতে চাই। ডক্টর মোহাম্মদ
ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারে স্থান পেতে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। সালেউদ্দিন আহমেদ একই সঙ্গে একজন অর্থনীতিবিদ, তিনি রিজার্ভ সহ বাংলাদেশের অর্থনীতি নিয়ে নানা ধরনের গবেষণামূলক তিনি কাজ করেন। এর আগে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের আলোচনায় সবসময় তাকে এগিয়ে রাখা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো দায়িত্বই তিনি পাননি। অবশেষে তিনি এই যে দীর্ঘ অপেক্ষার পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের তালিকায় 1 নম্বরেই আমরা তার নামটি দেখতে পাচ্ছি। তারপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, যিনি সামনে থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং এই আন্দোলনে তিনিও একজন অন্যতম নেতৃত্ব দিয়েছেন। তারপরে মানবাধিকার সংগঠক আদিলুর রহমান, যিনি অধিকার নামক একটি মানবাধিকার সংস্থার দায়িত্ব পালন করেছেন এবং হেফাজত ইসলামের 2013 সালের নিহতদের তালিকা প্রকাশ নিয়ে যাকে কারাগারে যেতে হয়েছিল, সেই আদিলুর রহমানও কিন্তু এই উপদেষ্টা পরিষদে স্থান পেতে যাচ্ছেন। সিনিয়র আইনজীবী হাসান আরিফ, তিনি এই উপদেষ্টা পরিষদে আছেন। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, তিনি রয়েছেন। পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি এই উপদেষ্টা পরিষদে রয়েছেন। ব্রতি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ, তিনি এই উপদেষ্টা পরিষদে রয়েছেন। ফারুকি আজম রয়েছেন। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন রয়েছেন। একটু বলে রাখতে চাই যে অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন তিনি একই সঙ্গে নিরাপত্তা বিশ্লেষক, সাবেক সেনা কর্মকর্তা, একই সঙ্গে তিনি 11 সরকারের সময় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অন্যতম একজন নির্বাচন কমিশনার তিনি ছিলেন। সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, তিনি এই উপদেষ্টা পরিষদে স্থান পেতে যাচ্ছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞ, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিধান রঞ্জন রায়, তিনি ছিলেন। আফম খালিদ হাসান নামের একজন উপদেষ্টা, তিনি এই উপদেষ্টা পরিষদে স্থান পেতে যাচ্ছেন। তিনি সম্ভবত কোনো একটি ইসলামিক দলের নেতৃত্বে ছিলেন বা কোনো একটি ইসলামিক দলের দায়িত্বে ছিলেন, সেই আলোচনাটি আমরা শুনছি। নারী নেত্রী ফরিদা আক্তার, তিনি উপদেষ্টা পরিষদে স্থান পেতে যাচ্ছেন। নূরজাহান বেগম রয়েছেন এবং যেটি আগেও বলছিলাম যে এই উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় চমক, বাংলাদেশের ইতিহাসের একটি মাইল ফলক যে এত অল্প বয়সে, সবচেয়ে কম বয়সে বলা যায়, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান যে দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, যারা এই যে প্রায় 1 মাসের এই রক্তক্ষয়ী লড়াই সংগ্রামকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যাদেরকে এই আন্দোলনের কারণে দীর্ঘ 6 দিন ডিবি কার্যালয়ে তাদেরকে আটকে রাখা হয়েছিল। নানা ঝড় তুফানের মধ্য দিয়েও তারা এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তারা এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের ইতিহাসে একটি চমকপ্রদ উপদেষ্টা পরিষদ গঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে এখানে 2 জন অর্থনীতিবিদ রয়েছেন, প্রধান উপদেষ্টা সহ চিকিৎসা বিজ্ঞানী রয়েছেন, এখানে নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন, এখানে নির্বাচন বিশ্লেষক রয়েছেন, এখানে আইনজীবী রয়েছেন, এখানে নানা মহলের নানা ধরনের ব্যক্তিবর্গের সম্মিলনে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হতে যাচ্ছে। সেই উপদেষ্টা পরিষদ পুরো দেশকে কোন গন্তব্যে নিয়ে যায় এবং তাদের মেয়াদ কতদিন থাকে, সব মিলিয়ে এই আলোচনা, এই দৃষ্টি মানুষের আলোচনার মধ্যে কিন্তু এই বিষয়গুলো রয়েছে। আমি একটু বলে রাখতে চাই যে এরই মধ্যে এই বঙ্গভবনে রাষ্ট্রপতির যে কার্যালয়, সেই রাষ্ট্রপতির কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রবেশ করেছেন। আমরা দেখেছি বিএনপির মির্জা আব্বাসকে দেখেছি, গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা দেখেছি, অন্যান্য ইসলামিক দলের নেতাদেরকে দেখেছি, বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতাদেরকে দেখেছি, আরও যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে আমরা দেখেছি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সবচেয়ে যে বিষয়টি সেটি হচ্ছে, যেটি এর আগেও বলেছি, বর্তমান নির্বাচন কমিশনার
কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের কোনো সদস্যই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এখন পর্যন্ত আমরা দেখিনি। তারা আসলে আমন্ত্রণ পেয়েছেন কিনা বা আমন্ত্রণ পেলেও তারা কেন আসেননি সেই বিষয়টিও জানার ব্যাপার রয়েছে, সেটি এখন আমরা জানতে পারিনি। যদিও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে এরই মধ্যে কিন্তু নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে ব্যানার ঝুলিয়ে দিয়েছেন ছাত্র জনতা। সব মিলিয়ে পুরো দেশে যখন একটি সংস্কারমূলক কার্যক্রম চলছে, তখন এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব গ্রহণের পর দেশকে কোন গন্তব্যে নিয়ে যায়, দেশের মানুষের জন্য কি ধরনের ভাগ্য বয়ে আনবে, সেই আলোচনা রয়েছে, সেই আগ্রহ মানুষের মধ্যে রয়েছে। সাধারণ মানুষ বলছেন যে দীর্ঘ 16 বছর যে একটি দলের শাসন তারা দেখেছেন, এখন নতুন আঙ্গিকে আরেকটি সরকার তারা দেখতে যাচ্ছেন। সেই সরকার সাধারণ মানুষের জন্য কতটা জনবান্ধব সরকার হবে, কতটা অর্থনীতি বান্ধব সরকার হবে, মানুষের ভাগ্যের কতটা পরিবর্তন হবে, সেই আলোচনা কিন্তু রয়েছে। একই সঙ্গে যে বিষয়টি এর আগেও আমরা নানা ধরনের প্রতিবেদন করে বলেছি যে বিগত 4 বছরে যেভাবে হু হু করে মূল্যস্ফীতি বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে দ্রব্যমূল্য চলে গেছে, মানুষ বাজারে গিয়ে যে নাভিশ্বাস অবস্থা তৈরি হয়েছে, সেখানে একজন অর্থনীতিবিদের নেতৃত্বে যেই সরকার গঠিত হতে যাচ্ছে, সেই অর্থনীতিকে কতটা সহজভাবে সাধারণ মানুষের দেড়গড়ায় কতটা সুন্দরভাবে সুনিপুণভাবে একটি রাষ্ট্র কাঠামো তৈরি করেন, সাধারণ মানুষের জন্য কতটা সৌভাগ্য বয়ে আনবে, সেই আলোচনার মধ্যেই কিন্তু নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত এই বঙ্গভবনকে ঘিরে নিরাপত্তা বাহিনীর তল্লাশি দেখছি, তারা অত্যন্ত কঠোরভাবে এই দায়িত্ব পালন করছেন। একে একে শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করছেন। এই মুহূর্তে বঙ্গভবনের ভেতরে রয়েছেন, দরবার হলে রয়েছেন আমার সহকর্মী আজহার লিমন। আমরা তার কাছে জানবো দরবার হলে এই মুহূর্তে শপথ গ্রহণের